আবার আমরা ফিরে এলাম ইংরেজি ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। এই নিয়ে বোধহয় 4বার আমি এলাম অনলাইন বিশ্ব বাংলা ক্লাসে, যেখানে তোমাদের সঙ্গে আমাদের সরাসরি সংযোগ হচ্ছে এবং তোমরা এই ক্লাসটা ফেসবুকের বিশ্ব বাংলা পেজে দেখতে পারো কিংবা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমরা গত ক্লাসগুলোতে কি কি করেছিলাম সেটা একটুখানি আবার রিক্যাপ করে নিই। যেমন প্রথম ক্লাসটাতে আমি তোমাদের বলেছিলাম কিভাবে কিভাবে রিডিং পড়তে হয়, কিভাবে রিডিং পড়লে পরে টেক্সটটা তোমরা বুঝবে এবং কম্প্রিহেন্ড করবে, সেখান থেকে আমরা কোয়েশ্চেনের আনসার করতে পারবো। আর দ্বিতীয়ত আমি কিছু গ্রামারের এবং রাইটিংয়ের টপিক আলোচনা করেছিলাম। তারপরের ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে মূলত গ্রামারের ক্লাস নিয়ে আমরা আলোচনা করেছি এবং তারপর কিছু রাইটিংয়ের এবং খুব সামান্যভাবে আমরা টেক্সচুয়াল যে কোয়েশ্চেনগুলো কী ধরনের আসে সেটা আলোচনা করেছি। আর গত ক্লাসেও আমরা গ্রামার, রাইটিং, টেক্সট কিছু কিছু আলোচনা করেছি। আমরা আজকের ক্লাসে মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে 9 এবং 10-এর দুটো টেক্সট আমি কিছু অংশ আলোচনা করে কোয়েশ্চেনের আনসারগুলো আমরা কিভাবে দেব, কি টাইপের কোয়েশ্চেন আসে এবং কিভাবে আমরা কোয়েশ্চেনের আনসার দেব। অর্থাৎ আমরা রিডিং পড়লাম, কম্প্রিহেন্ড করলাম এবং আমরা জানি যে কি ধরনের প্যাটার্নে কোয়েশ্চেন আসে, এরপর আনসার আমি কিভাবে করব সেটা আমরা আজকে আলোচনা করব। ক্লাস 9-এ তোমাদের আমি একটা টেক্সট আলোচনা করছি, সেটা হচ্ছে লেসন 7 তোমাদের বইয়ে পেজ নাম্বার 50, টম লুজেস আ টুথ, মার্ক টুয়াইনের লেখা। তোমরা নিশ্চয়ই তোমাদের বই, খাতা, পেন সব কিছু নিয়ে রেডি আছো ক্লাসটা করার জন্য। তোমরা পেজ নাম্বার 50 খোলো, লেসন 7, টম লুজেস আ টুথ। এখানে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেওয়া আছে মার্ক টুয়াইন সম্পর্কে, যার সিউডোনেম হচ্ছে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্টস এবং তিনি আমেরিকান অথর, হিউমারিস্ট অর্থাৎ মজাদার গল্প বা প্রবন্ধ লেখেন এবং তার লেখা দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার এটা খুব বিখ্যাত একটা বই। এবং এই যে টম লুজেস আ টুথ এই গল্পটা পড়তে যাচ্ছি, এটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ারের একটা অংশ। আমি একটু টেক্সটটা পড়ি। তোমরা তো জানো আমাদের সঙ্গে কিভাবে টেক্সটটা তোমরা পড়বে, সেই অনুযায়ী তোমরা টেক্সটটা নিজেরাও সামনে রেখে পড়ো। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল, অর্থাৎ মিজারেবল মানে হচ্ছে কষ্টকর। মানডে মর্নিংয়ে আমরা কি করি, স্কুল যাওয়ার জন্য প্রিপেয়ার্ড হই, তাই না? লকডাউনের আগে আমরা তো তাই করতাম, এটাই আমাদের নিয়মিত রুটিন ছিল যে সানডেতে আমাদের ছুটি এবং মানডেতে আমরা আবার স্কুল যাওয়ার জন্য প্রিপেয়ার্ড হতাম। সুতরাং টম কি করছে, টম মানডে মর্নিংকে ভীষণ কষ্টকর মনে করে। কেন? কারণ মানডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল, আবার স্কুলে যেতে হবে, স্কুলের পড়া করতে হবে, স্কুলের টিচারদের বকা শুনতে হবে, এই জন্য তার এটা স্লো সাফারিং, মানে আর কাটতে চায় না সপ্তাহটা। হ্যাঁ, এরকম স্লো, সেই রকম সে তাতে গোটা সপ্তাহ ধরে তার সেই স্কুল যেতে কষ্ট। টম লে থিঙ্কিং, টম এবার শুয়ে শুয়ে ভাবছে। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, বর্তমানে তার কি মনে হচ্ছে যে সে যদি সত্যি অসুস্থ হয়ে পড়তো। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে স্কুলে যেতে হতো না, বাড়িতে থাকতে পারতো। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট, সে তার শরীরটাকে পর্যবেক্ষণ করলো, কেন? যদি কোনো অসুস্থতার চিহ্ন পাওয়া যায়। He thought that he had found symptoms of stomach trouble, তার মনে হলো যে পেটে কিছু একটা গন্ডগোল হচ্ছে, বোধহয় এইরকম কোনো উপসর্গ সে বুঝতে পারছে। He began to grow hopeful, বেশ আশার সঞ্চার হলো তার মধ্যে। However, the symptoms soon grew feeble and wholly went away, যাই হোক সেই যে উপসর্গটা এটা কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে এলো
এবং সেটা পুরোপুরি চলে গেল, অর্থাৎ পেট ব্যথা বা পেটের গন্ডগোলের কোনো উপসর্গ আর রইল না। টম থট ফার্দার, টম আরও ভাবল। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ তার একটা কিছু আবিষ্কার করলো সে। One of his upper front teeth was loose, তার উপরের পাটির একটা দাঁত একটু নড়বড়ে। He felt lucky, তার মনে হলো এটা তার সৌভাগ্য। He was about to groan, সে প্রায় গোঙাতে শুরু করলো, when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out, and that would hurt. তার তখনই মনে পড়লো যে আন্ট পলি যদি এটা জানতে পারে, তাহলে পরে কি করবে, টেনে দাঁতটা তুলে দেবে, আর সেটা তার লাগবে। Tom thought he would hold the tooth in reserve for the present. টম ভাবলো কি দাঁতের ব্যাপারটা আপাতত একটু তোলা থাক। He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days. কোনো এক ডাক্তারের কাছে সে শুনেছিল যে তার অসুস্থতা, কোনো সময় এমন কোনো অসুস্থতা আছে যেটা 3 দিনের জন্য তাকে শুইয়ে দিতে পারে, and make him lose a finger, এবং একটা আঙুলও তার হারিয়ে যেতে পারে। He eagerly drew his sore toe from under the sheet. তার পায়ের মধ্যে একটা ক্ষত ছিল, তাড়াতাড়ি চাদরের তলা থেকে পাটা বের করলো, and held it up for inspection, এবং সেটাকে তুলে ধরলো পর্যবেক্ষণ করার জন্য। He did not know the necessary symptom, সে জানেই না যে তার সত্যিকারের উপসর্গটা কি হওয়া উচিত। However, it seemed like a good chance, যাই হোক এটা তার কাছে একটা বেশ ভালো সুযোগ বলে মনে হলো। কিসের সুযোগ? স্কুলে না যাওয়ার সুযোগ। অজুহাত খুঁজতে হবে তো কেন সে স্কুলে যাবে না। টম ফেল টু গ্রোনিং, এবার টম শুয়ে শুয়ে গোঙাতে শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, তার পাশে তার ভাই সিড শুয়েছিল, কিন্তু সে ঘুমিয়েই গেল, ওই শব্দে সে জাগলো না। টম গ্রোনড লাউডার, টম কি করলো, আর্তনাদটা আরো জোরে করলো। He fancied that he began to feel pain in the toe. সে কল্পনা করলো কি তার পায়ের মধ্যে যথেষ্ট ব্যথা হচ্ছে। No response came from Sid. Sid এতেও জাগলো না, তার কোনো প্রতিক্রিয়াই নেই। Tom then started a succession of groans. তারপরে কি করলো, টম আবার গোঙাতে শুরু করলো, এবং পর পর মানে একদম থামছেই না সে। However, Sid snored on. এতেও কি হলো, সিড আবার নাক ডাকিয়ে ঘুমোতে আরম্ভ করলো। টম became excited. টম এবার উত্তেজিত হলো যে কোনো কিছুতেই সিডকে জাগানো যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না যে তার কি অসুস্থতা। He said, "Sid, Sid," and shook him. সে সিডকে ডেকে তাকে নাড়িয়ে ঘুম থেকে তোলার চেষ্টা করলো। This course worked well. এই জিনিসটা বেশ ভালো কাজ করলো। Sid yawned, then raising himself on his elbow, stared at Tom. সিড হাই তুলতে তুলতে ঘুম থেকে উঠলো, কনুইতে ঠেকা দিয়ে সে টমের দিকে হাঁ করে তাকিয়ে রইল যে টমের কি হচ্ছে, টম কেন চিৎকার করছে। টম went on groaning. টম বেশ গোঙাতে শুরু করলো, সে মানে থামছেই না। Sid said, "Tom, say, Tom." সিড কি বললো, টম কি বলছো তুমি, কেন চিৎকার করছো? নো রেসপন্স, টমের দিক থেকে কোনো প্রতিক্রিয়া নেই। হিয়ার টম, টম, হোয়াটস দ্য ম্যাটার টম, কি হয়েছে টম? সিড shook him and looked in his face anxiously. সিড কি করলো, অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ভাবে টমের মুখের দিকে তাকালো। টম moaned out, টম আর্তনাদের মতো করে বলতে লাগলো, কি বলছে? ও ডোন্ট সিড, ডোন্ট শেক মি, আমাকে এভাবে নাড়িয়েও না সিড। ওয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম? আই মাস্ট কল আন্টি। কি হয়েছে টম, আন্টিকে আমি ডেকে আনি? নো, নেভার মাইন্ড, না না না, এরকম কিছু করো না। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, মেবি, হতে পারে যে এটা আস্তে আস্তে সেরে যাবে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডেকো না,
অথচ ও কিন্তু চাইছে যে আন্ট পলিকে ডেকে আনুক, আর আন্ট পলি ওর অসুস্থতা দেখে বলুক যে না টম তোমাকে আর আজকে স্কুল যেতে হবে না। But I must. Don't groan so, Tom. It's awful. How long have you been this way? না কিন্তু আমাকে ডাকতেই হবে, কারণ এটা ভয়ঙ্কর তোমার এই গোঙানিটা। আর তুমি এভাবে কতক্ষণ ছিলে? Hours, ouch. Oh, don't start so, Sid. You will kill me. ও ঘন্টার পর ঘন্টা, সিড, আমাকে এইভাবে নাড়িও না, এটা আমাকে মেরে ফেলবে। টম, why didn't you wake me sooner? টম, কেন তুমি আগে ডাকোনি আমাকে? ও টম, you aren't dying, are you? তুমি কি মরে যাচ্ছ নাকি? ডোন্ট টম, ও ডোন্ট, না না টম, তুমি কিন্তু মরে যেও না। I have forgiven everybody, Sid. Tell them so. আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি, সিড, তুমি এরকমই কিছু বলে এসো। অর্থাৎ ও চাইছে আন্ট পলিকে গিয়ে বলুক। সিড হ্যাড রাশড টু কল হেল্প। সিড দৌড়ে গেল সাহায্য চাওয়ার জন্য। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও। অর্থাৎ টম যা কল্পনা করেছিল একদম নিখুঁতভাবে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে। And his groans had gathered a genuine tone. এবং তার এই যে আর্তনাদ, সেটা বেশ একটা ভালো মতো, মানে যেন মনে হচ্ছে সত্যিকারেরই তার আর্তনাদ হচ্ছে। ঠিক আছে, আমি এই অবধি টেক্সটটা পড়লাম। এবার আমি চলে যাচ্ছি অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটিতে গিয়ে দেখো তোমাদের যে প্রথম এক্সারসাইজ 1, এই যে তোমাদের এক্সারসাইজ 1-এ পেজ নাম্বার 55-এ দেখো তোমাদের অ্যাক্টিভিটি আছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। অর্থাৎ তোমাদের এরকম 4টে অপশন দেওয়া আছে এবং তোমাকে রাইট অপশনটা এই বক্সের মধ্যে লিখতে হবে। এবার আমি যদি এটা এখানে তোমার যে কিভাবে তোমরা আনসারটা করবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে তোমাদের যে আছে টম ফেল্ট মিজারেবল অন দ্য মর্নিংস অফ, এ দেওয়া আছে কি সানডে, বি দেওয়া আছে মানডে, সি দেওয়া আছে থার্সডে, আর ডি দেওয়া আছে স্যাটারডে। এবার আমাদের টেক্সট আমরা পড়ে কি দেখেছি? প্রথম যে লাইনটা দেওয়া আছে টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল, তার মানে আমরা এই 4টে অপশনের থেকে অপশন নাম্বার বি এটা আমরা চুজ করে নেব। কিন্তু তোমরা যে কোয়েশ্চেন পেপারটা পাবে সেটা হচ্ছে বুকলেট ফর্মে, অর্থাৎ এই রকম কোয়েশ্চেন পেপার ছাপা থাকবে, সেই কোয়েশ্চেন পেপারের মধ্যে তোমাদের আনসার করতে হবে। ঠিক আছে, এবার যখন কোয়েশ্চেন পেপারে তোমাকে, ধরো আমি অপশন বিটাই লিখছি যেটা কারেক্ট, মানডে, তার পাশে দেখো তোমাদের এখানে এরকম একটা বক্স দেওয়া আছে। তোমাকে এখানে কি করতে হবে? টিক দ্য কারেক্ট আনসার। ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে তোমার কোয়েশ্চেনের উপরে, সেই ইনস্ট্রাকশনটা কিন্তু তোমাকে খুব ভালো করে ফলো করতে হবে আনসারের ক্ষেত্রে। ঠিক আছে, আমি কি করব? টিক করব কারেক্ট আনসারটাকে। তাহলে এই যে কারেক্ট আনসারটা তোমার বুকলেট ফর্মে তুমি কোয়েশ্চেন হিসেবে পাবে, সেখানে আমি বক্সের মধ্যে কি করব? এভাবে টিক করব। আমি কিন্তু খাতা দেখতে গিয়ে অনেক সময় পাই যে ধরো এখানে টিক করা, অনেকে কি করে এরকম ধরো 4টে বক্স দেওয়া আছে, তো এরকম 4টে বক্সের মধ্যে এটা ধরো কারেক্ট আনসার টিক করলে আবার এগুলোকে এরকম ক্রস করে দেয়। এটা কিন্তু একদমই করবে না। অন্যান্য বক্সগুলো, এই যে বক্সগুলো যেগুলো তোমার কারেক্ট আনসার নয়, সেগুলো কি হবে? সেগুলো শোন না, ঠিক আছে। আচ্ছা, তো কন্টিনিউ করব। এই যে এখানে যেগুলো কারেক্ট নয়
সেই আনসারগুলোকে আমি কি করব, এই বক্সগুলোকে কিন্তু আমরা এই রকম ক্রস চিহ্ন দেব না, এটাকে পুরো ব্ল্যাঙ্ক রেখে দেব, ঠিক আছে? আবার যদি তোমাদের একটা প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিয়ে দিচ্ছি, প্র্যাকটিক্যাল টিপস বলতে পারো এটা, যদি তোমার মনে হয় যে এই আনসারটা নিয়ে আমার কনফিউশন আছে, তা অনেক সময় কি হয়, ধরো এটা নিয়ে কনফিউশন আছে, একটা ভুল অপশনে তুমি টিক করেছো, আবার সেটাকে এরকম ভাবে ধরো এইটাতে টিক করেছো, এটাতে আবার এরকম ভাবে কেটে তারপরে তুমি এটাতে নিচ্ছ। যদি তোমার মনে হয় যে আমার এই আনসারটা নিয়ে কনফিউশন আছে, তাহলে টিকটা পেন্সিল দিয়ে দাও। পেন্সিল দিয়ে দিয়ে কি হবে, তারপরে যদি তুমি মানে কারেক্ট অপশানে টিক দাও, সেটা পেন দিয়ে করো, সেটা যখন তুমি একদম ডেফিনিট হয়ে গেলে তখন তুমি পেন দিয়ে করো, আর পেন্সিল দেওয়া যে টিকটা রয়েছে সেটাকে তুমি ইরেজ করে দাও, তাহলে খাতাটা একদম খুব সুন্দরভাবে একদম প্রেজেন্টেবল হবে। না হলে পরে যত তুমি কাটাকাটি করবে তত কি হবে, তত তোমার এটা প্রবলেম তৈরি হবে, বুঝতে পেরেছো? খাতাটা পরিচ্ছন্ন লাগবে না। এরপর আমি আসছি পরের, যে তোমরা পেজ নাম্বার 56-এ চলে যাও। তোমরা আশা করি গোটা টেক্সটাই পড়েছো, কিন্তু তবুও আমি এমনভাবে কোয়েশ্চেনগুলো চুজ করছি যেটা যতটুকু আমি টেক্সট পড়লাম ততটুকু পড়ে আমি ততটুকু থেকে আনসার করতে পারো। যেমন ধরো প্রথম যে পেজ নাম্বার 56-এ প্রথম যে কোয়েশ্চেনটা আছে, দেখো এক্সারসাইজ 2 এক্সারসাইজ 3 দুটোতেই তোমার কোয়েশ্চেন আনসার ফরম্যাটে কোয়েশ্চেন করা আছে, মানে তোমাকে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, তোমাকে আনসার করতে হবে। দেখো দুটোই কোয়েশ্চেন আনসার ফরম্যাটে থাকলেও তার ওয়ার্ড সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস উইদিন 15 ওয়ার্ডস, মানে 15টা ওয়ার্ডের মধ্যে তোমাকে এখানে আনসারটা করতে হবে। এক্ষেত্রে যখন তুমি 15 ওয়ার্ডস এর মধ্যে করবে, তখন আমি একটা কোয়েশ্চেন বেছে নিলাম। প্রথম যে কোয়েশ্চেনটা, which one of Tom's tooth had come loose? দেখো তোমরা একদম পেজ নাম্বার 50-তে চলে যাও। 50-তে গিয়ে 1, 2, 3 নম্বর প্যারাগ্রাফের যে সেকেন্ড লাইনটা, one of his upper front teeth was loose, one of his upper front teeth was loose, ঠিক আছে? এটা আমরা পেলাম। এবার এখান থেকে আমি আনসারটা করব কিভাবে, এই সেন্টেন্সটা আমি সরাসরি বসিয়ে দিতে পারি, কিন্তু সেটা খুব একটা ভালো কোয়ালিটির আনসার হবে না। ইনফরমেশনটা কারেক্ট থাকবে কিন্তু কনস্ট্রাকশনটা কারেক্ট নয়। কেন নয়? কারণ আমাদের আনসার দিতে হবে কিসে, আমাদের আনসার দিতে হবে কোয়েশ্চেন যেরকম হচ্ছে ঠিক সেইভাবে, ঠিক আছে? কোয়েশ্চেনটা কি, which one of Tom's tooth had become loose, তাহলে আমাকে আনসারটা কি দিতে হবে, one of Tom's upper front teeth had come loose, had come loose। পার্থক্যটা লক্ষ্য করো, তোমার টেক্সটের যে সেন্টেন্সটা রয়েছে তার সঙ্গে আমি যে সেন্টেন্সটা লিখলাম আনসার হিসেবে, সেটার কি দেওয়া ছিল, one of his upper front teeth was loose। দেখো হিজ এর বদলে আমি কি ব্যবহার করেছি, one of Tom's, কারণ কোয়েশ্চেনে দেওয়া আছে কি, which one of Tom's tooth had become loose, ঠিক আছে? কোয়েশ্চেনে এটা দেওয়া আছে, তাহলে আমি এখানে টম, হিজ এর বদলে টমস কথাটা ব্যবহার করেছি। আবার দেখো এখানে টিথের পরে দেওয়া আছে ওয়াজ লুজ, টেক্সটে দেওয়া আছে, কিন্তু আমার কোয়েশ্চেনে দেওয়া আছে কি, হ্যাড কাম লুজ। তাহলে আমি কি করব, তাহলে আমি এখানে হ্যাড কাম, এই কোয়েশ্চেনে যে ভার্বটা ব্যবহার করা আছে আমি সেই ভার্বটাকে ব্যবহার করব এখানে, ঠিক আছে? তার মানে আমাকে কি করতে হবে, কোয়েশ্চেন অনুযায়ী আনসারটা ঠিক মানে লিখতে হবে, এবং লিখে আমাকে সেইভাবেই আনসারটাকে প্রেজেন্ট করতে হবে।
এরপর আমাকে কি করতে হবে, নেক্সট এক্সারসাইজ 3-তে দেখো দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, অর্থাৎ এটা ছিল 15 ওয়ার্ডসের, এরপরে আমাকে 25 ওয়ার্ডসের সেন্টেন্স একটা তৈরি করতে হবে। সেটা তোমার একটা সেন্টেন্স হতে পারে, দুটো সেন্টেন্স, ইউজুয়ালি 2-3টে সেন্টেন্স তোমার হবে। কিরকম, যেমন আমি একটা কোয়েশ্চেন বেছে নিচ্ছি, What did Tom remember hearing from a doctor? ডাক্তারের কাছ থেকে যেটা শুনেছিল টম, সেটা কি তার মনে পড়লো, ডাক্তারের সেই কথা সম্পর্কে কি মনে পড়লো। দেখো তোমরা পেজ নাম্বার 50 যে 3rd প্যারাগ্রাফ, সেখানে গিয়ে দেখো যখন টমের সেই পেট ব্যথা সিমটম রইলো না, তারপরে তার দাঁতের কথা মনে পড়লো, কিন্তু আন্ট পলি সেই দাঁতটা যখন বের করবে ওর কাছ থেকে তখন খুব ব্যথা হবে, এটা ভেবে ওই প্ল্যানটাও সে বাতিল করলো। তারপর হঠাৎ কি হলো, তার মনে পড়লো ডাক্তারের কথা। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger। ঠিক আছে, তাহলে এই যে এখানে হি কথাটা দেওয়া আছে, তুমি যদি এই লাইনটাই কোট করে দাও তাহলে পরে যেটা হবে সেটা হচ্ছে কি, যে হি মানে কে, এই কোয়েশ্চেনটা থেকে যাবে। তাহলে তোমাকে কি হবে, কোয়েশ্চেন অনুযায়ী তোমাকে ওখানে হিটাকে রিপ্লেস করতে হবে কি দিয়ে, টম। তাহলে টম রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger। তুমি যদি শুধু হি এর বদলে টম ব্যবহার করো তাহলেই কিন্তু তোমার আনসারটা তৈরি হয়ে যাচ্ছে। এবার তোমাদের আমি শিখিয়ে দিই যে এই যে ওয়ার্ড কাউন্ট, তো জিজ্ঞাসা করতে পারো যে ম্যাম এই ওয়ার্ড কাউন্টটা আমরা করব কি করে। ঠিক আছে, ওয়ার্ড কাউন্ট করার যে নিয়মটা হলো কি, তুমি আর্টিকেল প্রিপোজিশনকে ওয়ার্ডের মধ্যে কাউন্টের মধ্যে আনবে না। ঠিক আছে, অর্থাৎ আমি যে এখানে সেন্টেন্সটা লিখলাম ওয়ান অফ টমস আপার ফ্রন্ট টিথ হ্যাড কাম লুজ, সেক্ষেত্রে অফ হচ্ছে একটা প্রিপোজিশন, আমি অফটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, অফটাকে বাদ দিয়ে দিলে 1, 2, 3, 4, 5, 6, 7টা ওয়ার্ড আমি লিখেছি, সেটা 15টা ওয়ার্ডের মধ্যে রয়েছে। 15র বেশি হলে পরে একটু অসুবিধে, কিন্তু 15র কম হলে পরে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। এরকম ভাবেই তো, আর তাছাড়া ওয়ার্ড নিয়ে খুব মাথা ঘামানোর দরকার নেই, এই কারণে আমি বলছি যে তোমরা টেক্সটটা যদি খুব ভালো করে পড়ো এবং কোয়েশ্চেনটা পড়ে সেই অনুযায়ী আনসার করো, দেখবে অটোমেটিক্যালি তোমাদের ওই ওয়ার্ডের মধ্যে, ওয়ার্ড কাউন্টের মধ্যেই তোমরা আনসারটা লিখতে পারছো। ঠিক আছে, আচ্ছা এখানে একটা বাসুদেব আদি জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ মিজারেবল। মিজারেবল কথার অর্থ হলো, মানে এক্ষেত্রে প্রথমে একটা জিনিস বলি যে যে কোনো ওয়ার্ড তুমি যদি আলাদা করে ওয়ার্ডের মিনিংটা ডিকশনারি বা গুগল থেকে স্টাডি করো, তার মাল্টিপল মিনিংস আছে, অনেকগুলো মিনিং আছে, কিন্তু তোমাকে দেখতে হবে ওয়ার্ডটা কোন সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়েছে। এখানে মিজারেবল মানে হচ্ছে দুর্দশাগ্রস্ত বা কষ্ট পাচ্ছে এমন, কিন্তু এক্ষেত্রে টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল, এখানে মিজারেবল মানে কষ্টকর, অর্থাৎ যে জিনিসটা তার ভালো লাগছে না, অপছন্দের, অপছন্দের বলে তার কষ্ট হচ্ছে। কেন অপছন্দের আমি তোমাদের এক্সপ্লেইন করেছি, যে এই যে সপ্তাহ জুড়ে তাকে স্কুলে যেতে হবে, স্কুলের পড়া দিতে হবে, টিচারদের কথা শুনতে হবে, এটা তার একেবারেই পছন্দের নয়। হ্যাঁ, একটুখানি তো সেক্ষেত্রে আমরা সবসময় ওয়ার্ডের মিনিং স্টাডি করার সময় কিন্তু একটা জিনিস দেখবো, আমরা আউট অফ কনটেক্সট কখনো স্টাডি করব না একটা ওয়ার্ড, আমরা কনটেক্সটটাকে
দেখবো যে সেই কনটেক্সটে কোন কনটেক্সটে ওয়ার্ডটা ইউজ হয়েছে, এখানে মিজারেবলটা যে কনটেক্সটে ইউজ হয়েছে আমরা সেটার মিনিংটা সেইভাবে লিখবো বা পড়বো। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি ক্লাস 10-এর একটা টেক্সটে, কারণ ক্লাস 10 যারা তারা মাধ্যমিকের জন্য প্রস্তুত হবে তাদেরও একটা টেক্সট থেকে শোনা দরকার যে আর কি কি ধরনের কোয়েশ্চেন আসে। এই যে মাল্টিপল চয়েস আর কোয়েশ্চেন আনসার টাইপ আমি আলোচনা করলাম, এর বাইরেও অনেকগুলো টাইপের কোয়েশ্চেন টেক্সটের কম্প্রিহেনশনে আসে। সেগুলো কি সেটা আমরা একটুখানি দেখব। এই মুহূর্তে আমার কাছে টেক্সট 10-এর টেক্সটটা নেই, তাই আমি একটা টেক্সট বের করেছি, সেখান থেকে আমি পড়ছি একটু। রান অ্যাওয়ে কাইট বলে তোমাদের পেজ নাম্বার 37-এ একটা টেক্সট আছে, রান অ্যাওয়ে কাইট, এই মদ মন্টগোমারির লেখা। এই যে টেক্সটটা আমি পড়বো, এটা পড়ার পরে আমি আরো কিছু ধরনের কোয়েশ্চেন কি কি টাইপ আছে সেটা আলোচনা করব। উনি হচ্ছেন ক্যানাডিয়ান অথর, তোমরা একটুখানি ইন্ট্রোডাকশনটা দেখে নেবে। এবং ইনি একটা এই যে রানঅ্যাওয়ে কাইটে যেটা লিখেছেন যে একটা ঘুড়ি কি করে দুটো বাচ্চার জীবনে বা তাদের ফ্যামিলিতে কিভাবে পরিবর্তন নিয়ে এলো, এটা সম্পর্কে আমি ইউনিট 1 শুধু পড়ছি। Of course, there was nobody for us to play with on the big half moon. অর্থাৎ বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার মতো আর কেউ ছিল না। We just had to make the most of each other and we did. আমরা আমাদেরকে নিয়েই যতটা পারতাম সময় কাটাতাম এবং আমরা সেটা করতাম। We live on the big half moon island. তাহলে এতক্ষণে জানা গেল যে বিগ হাফ মুনটা কি, ওটা একটা দ্বীপ বা আইল্যান্ড। We are father and Claude and I. আমরা হচ্ছি কে, বাবা, ক্লড এবং আমি। And Aunt Esther and Mimi and Dick. আর কে, Aunt Esther, Mimi আর Dick. It used to be only father and Claude and I. অর্থাৎ আগে আমরা কারা ছিলাম, আমরা বলতে আগে ছিলাম বাবা, ক্লড এবং আমি। It is all on account of the kite that there are more of us. একটা ঘুড়ির জন্যই আমরা আবার অনেকে এসে মিলিত হলাম। This is what I want to tell you about. এই গল্পটাই আজকে আমরা তোমাদের কাছে বলবো। Father is the keeper of Big Half Moon Lighthouse. বাবা কে ছিলেন? ওই বিগ হাফ মুনে তোমরা তো নিশ্চয়ই জানো যে দ্বীপগুলোতে লাইট হাউস থাকে, বাতিঘর, যেটার কাজ হলো মূলত যে যখন জাহাজগুলো পারাপার করে সেখান দিয়ে, সেই সমুদ্র দিয়ে, সেখানে লাইটের মাধ্যমে একটা স্থলভাগের অবস্থান জানানো এবং সেখানে দিক নির্দেশ করা। এই লাইট হাউসের কিপার ছিলেন বাবা। I am 11 years old. I মানে এখানে হচ্ছে ন্যারেটর অফ দ্য স্টোরি, অর্থাৎ যিনি স্টোরিটা বর্ণনা করছেন তার বয়স কত, 11 বছর। ক্লড ইজ 12. ক্লডের বয়স কত, 12 বছর। In winter when the harbor is frozen over. শীতকালে যখন আমাদের হারবার বা সমুদ্রের সৈকতের দিকে যে সমুদ্রটা সেটা যখন পুরো জমে যেত, we all move over to the mainland. আমরা মূল ভূখণ্ডের দিকে চলে যেতাম। As soon as spring comes, যখন বসন্তকাল আসতো, back we sail to our own dear island. আমাদের প্রিয় দ্বীপে আমরা আবার ফিরে যেতাম। The funny part used to be that people always pitied us. সবচেয়ে মজার বিষয় হলো লোকজন আমাদের খুব দয়ার চোখে দেখতো। কেন? When the time came for us to return, যখন আমাদের ফেরার সময় হতো, they said we must be so lonesome over there. তারা কি বলতো যে আমরা ওই দ্বীপে ভীষণ একা। With no other children near us. কোনো বাচ্চাই আমাদের কাছাকাছি থাকে না, তাই তো? আমরা জানলাম কি ক্লড আর ন্যারেটর এই দুজনই ওখানে থাকে, আর কেউ খেলার সঙ্গী নেই।
Of course, Claude and I would have liked to have someone to play with us. অবশ্যই ক্লড আর আমার আর কেউ ছিল না খেলার জন্য। তারপর আমরা কি করতাম, ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। পাইরেট কেভস বা এই ধরনের খেলা, যেমন ধরো লুকোচুরি তোমরা খেলো না, সেই রকম খেলা আমাদের এই দুজনের পক্ষে খেলা কিন্তু খুব মুশকিল ছিল। বাট উই ইউজ টু quarrel a good deal with the mainland children in winter. শীতকালে কিন্তু আমরা যখন মূল ভূখণ্ডে যেতাম ওখানকার বাচ্চাদের সঙ্গে বেশ ঝগড়া করতাম। So it was perhaps just as well that there were none of them on the big half moon. এটা বেশ ভালো, এই যে বিগ হাফ মুনে তাদের কেউ থাকে না, তাহলে আর ঝগড়াও হবে না। Claude and I never quarreled. ক্লড এবং আমি কখনোই ঝগড়া করতাম না। এবার তোমরা দেখো যতটুকু পড়লাম ইউনিট 1-এর, ততটুকুতে তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে। সেখানে দেখো এখানে দেওয়া আছে, আগের যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনটা আমি ক্লাস 9-এর টেক্সট থেকে বোঝালাম, সেটা কিন্তু ছিল কিরকম, সেটা ছিল টিক দ্য কারেক্ট আনসার, অর্থাৎ একটা বক্স দেওয়া আছে সেখানে টিক করতে হবে। কিন্তু তোমাদের এখানে ইনস্ট্রাকশনটা দেখো, তোমাদের এখানে দেওয়া আছে কি, যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ কারেক্ট অল্টারনেটিভটা চুজ করে তোমাদের কি করতে হবে, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। যেমন তোমাদের 4-এর এ, এই কোয়েশ্চেনটাতে দেওয়া আছে কি, ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ। ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ, এই অংশটা যদি তোমরা দেখো, এটা আমি আর লিখছি না বোর্ডে, তারপরে আমাকে কি করতে হবে, এই যে অলওয়েজ কথাটা লিখলাম আমি পুরো ওই যতটুকু সেন্টেন্সে দেওয়া আছে ততটা অবধি, যা লাস্ট ওয়ার্ডটা আমি লিখলাম অলওয়েজ, তারপরে কিন্তু আমার জায়গা থাকবে কোয়েশ্চেন পেপারে। এটা মনে রাখবে, তোমাদের বুকলেট ফর্মের বিষয় হচ্ছে তোমাকে ফরম্যাট খুব ভালো করে জানতে হবে। তুমি যদি এমনি খাতা পেয়ে যাও তোমার ইচ্ছে মতো তুমি লিখতে পারবে, কিন্তু বুকলেট ফর্মে তোমাকে ফরম্যাটটা খুব খেয়াল রাখতে হবে। এখানে এই যে অলওয়েজ কথাটা আমি মানে সেন্টেন্সটা শেষ করলাম যেটা দেওয়া আছে, সেটার পরে আমাকে কারেক্ট অল্টারনেটিভটা চুজ করতে হবে। কি আছে, একে আছে লাভলি, তারপরে আছে আনপ্লিজেন্ট, বোরিং, ডাল। অবশ্যই ওখানে লাভলি এই অপশনটা আমরা দেব। তাহলে এই 1 নাম্বার, এই যে ফিল গ্যাপ দেওয়া থাকবে এরকম, সেখানে আমি নাম্বার 1 এটা দেব কোন অপশনটা, এবং তারপরে এই লাভলি শব্দটা বসাবো। বোঝা গেল তোমরা এই মাল্টিপল চয়েস, এই ধরনের মাল্টিপল চয়েস হলে কিভাবে কোয়েশ্চেনের আনসার করতে পারবে। এরপরে পেজ নাম্বার 40-তে তারপরের যে কোয়েশ্চেনটা, তার আগের যে কোয়েশ্চেনটা আছে, সেখানে গিয়ে তোমরা যদি দেখো ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এটা যদি দেখো তাহলে দেখবে তোমাদের কি দেওয়া আছে, এখানে একটা চার্টের মতো দেওয়া আছে, এরকম একটা চার্ট, এরকম একটা চার্ট দেওয়া আছে। সেই চার্টে কি দেওয়া আছে, নাম্বার 2-এর এ কোয়েশ্চেনটা কি, নেম অফ দ্য আইল্যান্ড। তোমাকে কিন্তু ওখানে একটা গোটা সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নেই, তোমাকে ওটা কি করতে হবে, নেম অফ দ্য আইল্যান্ড, এখানে আমি লিখে দিলাম বিগ হাফ মুন, ব্যাস এটাতেই তুমি নম্বর পাবে। এইটুকু লিখলেই তুমি নম্বর পাবে, ওখানে তোমার গোটা সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নেই। তার কারণ ওখানে কি বলেছে, ফিল ইন দ্য টেক্সট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সটের যে ইনফরমেশন আছে সেইটুকু দিয়ে তুমি গ্যাপটাকে ফিল করো। বোঝা গেল? এটা হচ্ছে আরেক ধরনের কোয়েশ্চেন, যেটা ফিলিং দ্য চার্ট বলা হয়। তাহলে আমরা মাল্টিপল চয়েস দুরকম শিখলাম, এবং ফিল ইন দ্য চার্ট কিভাবে করতে হয়, কতটুকু লিখতে হয় সেটা জানলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম যে ট্রু অ্যান্ড ফলস আমি কিভাবে আনসার করব। ট্রু অ্যান্ড ফলস আনসার করার জন্য আমি শুধু টি আর এফটা কিভাবে লিখতে হবে সেটুকু দেখিয়েছিলাম। এরপরে আমি যেটা বলবো, যেমন টি এবং এফ আমি একদম ক্লিয়ার এইভাবে লিখব।
টি অ্যান্ড এফ। আমি বলেছিলাম কি এফ এইরকম ভাবে লেখা যাবে না, তার কারণ হচ্ছে এই ধরনের কোনো অ্যালফাবেট আমাদের নেই ইংরেজিতে, তাই আমাকে কি করতে হবে, ক্লিয়ার টি অর এফ এটা লিখতে হবে। এরপরে তোমাদের ট্রু অ্যান্ড ফলস কোয়েশ্চেনে যেটা আছে, প্রোভাইড সেন্টেন্স অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। অর্থাৎ তুমি একটা আনসার লিখলে, যেমন এখানে দেওয়া আছে কি, যে পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়্যার লোনসাম ইন দ্য আইল্যান্ড। লোকজন কি মনে করতো, ক্লড এবং ন্যারেটর ওই দ্বীপে যথেষ্ট একা রয়েছে। আমরা এক্ষুনি টেক্সটে কি পড়লাম, যে হ্যাঁ তারা ওই দ্বীপে একা থাকে বলে মূল ভূখণ্ডের লোকজন তাদের প্রতি একটা মানে একটু দয়ার মনোভাব রাখতো। তাহলে এটা ট্রু। আমি ওই এই আনসারটাতে কি লিখবো, টি লিখবো ওই বক্সের মধ্যে। কিন্তু তারপরে আমাকে যেটা করতে হবে, দেখো সেখানে লেখা আছে সাপোর্টিং স্টেটমেন্ট বলে এরকম একটা দাগ দেওয়া আছে ফিল ইন দ্য গ্যাপসের মতো। এই দাগটাতে আমরা কি করব, আমরা কোন সেন্টেন্সটা, টেক্সটের কোন সেন্টেন্সটা পড়ে বুঝেছি যে এই স্টেটমেন্টটা ট্রু, সেটাকে আমার কোট করতে হবে। কিরকম, যেমন ধরো আমরা চতুর্থ যে প্যারাগ্রাফটা, প্যারাগ্রাফ নাম্বার 4, পেজ নাম্বার 37-এ, প্যারাগ্রাফ নাম্বার 4-এ গিয়ে আমরা দেখেছি কি, যে they said we must be so lonesome over there with no other children to near us। এই যে সেন্টেন্সটা, যে সেই সেন্টেন্সটা প্রমাণ করছে কি যে এই স্টেটমেন্টটা ট্রু। তাহলে আমাকে কি করতে হবে, ওই সেন্টেন্সটাকে কোট করে দিতে হবে। এখানে একটা জিনিস মনে রেখো, তোমরা যখন কোট করবে তখন কিন্তু তার কোনো শব্দ বা ফরম্যাট সেন্টেন্সে চেঞ্জ করবে না, যা আছে টেক্সটে সেটাই তোমরা কোট করে দেবে, ঠিক আছে? এটা গেল ট্রু অ্যান্ড ফলসের মানে কিভাবে তোমরা আনসার করবে যদি সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া থাকে, তা মানে সেটা ফিল ইন দ্য গ্যাপস বলা থাকে সেটা। এবার বুঝিয়ে দিই যে তোমাদের কিভাবে মার্কিং করা হয়। অর্থাৎ তোমরা যখন খাতায় কোয়েশ্চেনের আনসারগুলো লিখলে তখন আমরা মার্কসটা বা ইভ্যালুয়েশনটা করব কিভাবে, সেটা হচ্ছে কি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে সবসময় তোমার 1 মার্কস দেওয়া থাকে। তুমি যদি ওটা কারেক্ট করো 1 পাবে, যদি কারেক্ট না করো 0 পাবে। অর্থাৎ এগুলোকে বলা হয় জিরো ভ্যালু কোয়েশ্চেন, মানে ভুল করলে পরে 0, ওখানে কোনো হাফ মার্কসের ব্যাপার নেই। আর তোমাদের যে ফিল ইন দ্য চার্ট, যেখানে ইনফরমেশন তুমি দিলে সেই ইনফরমেশনেও কিন্তু একই রকম, হ্যাঁ, তোমাদের 1 মার্কস করে থাকে। এরপরে ধরো কোয়েশ্চেন আনসার টাইপে তোমাদের 2 নম্বর করে থাকে। সেক্ষেত্রে যদি তোমরা ইনফরমেশনটা ঠিক দাও কিন্তু সেন্টেন্সের কনস্ট্রাকশনটা ভুল হয়, তাহলে কিন্তু তুমি 2-এ 2 নাও পেতে পারো, ঠিক আছে? ইনস্ট্রাকশন, বিশেষত সেন্টেন্স কনস্ট্রাকশনে যদি তুমি ভার্বের সঙ্গে সাবজেক্টের গোলমাল করে ফেলো, যেটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে, যে সঠিক ভার্বের ফর্মটা সেন্টেন্সে বসানো থাকে না। এরকম যদি কোনো ধরনের সেন্টেন্সের কনস্ট্রাকশনে গন্ডগোল থাকে তাহলে তুমি ফুল মার্কস পাবে না। কিন্তু যদি তোমার ইনফরমেশন এবং সেন্টেন্স কনস্ট্রাকশন কারেক্ট হয় তাহলে তুমি ফুল মার্কস পাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি ট্রু ফলসের ব্যাপারে। তোমার যখন টি অর এফ লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, তখন তোমার ওখানে 1+1 মানে টি অর এফ এ 1, সাপোর্টিং স্টেটমেন্টে 1, ঠিক আছে? এবার ধরো তুমি ট্রু আর ফলস ঠিক লিখলে, সাপোর্টিং স্টেটমেন্টটা ভুল লিখলে, ঠিক আছে? তাহলে তুমি কি পাবে, টি আর এফ এর জন্য 1 নম্বর পাবে, সাপোর্টিং স্টেটমেন্ট ভুল লেখার জন্য ওখানে তোমার 0, ঠিক আছে? কিন্তু যদি এটা হয় যে টি আর এফটা ভুল হয়েছে কিন্তু তোমার সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক হয়েছে, তাহলে কিন্তু তুমি কোনোটার জন্যই মার্কস পাবে না। তার কারণ তোমাকে আগে চিহ্নিত করতে হবে স্টেটমেন্টটা সঠিক না ভুল, সেটা নির্বাচন করার পরেই আমরা সাপোর্টিং স্টেটমেন্টে যাব। সুতরাং তুমি যদি টি অর এফ এটা নির্বাচনে ভুল করো তাহলে দুটোর কোনোটার জন্যই মার্কস নেই।
এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। মোটামুটিভাবে এটা গেল টেক্সচুয়াল আলোচনা। এরপর আমি যেটুকু বললাম যেটা, যে টেক্সট আমরা অনেক সময়তে কি করি, আমরা সাবজেক্টের সঙ্গে যে ভার্বটা বসাই সেটা অনেক সময় গন্ডগোল করে দিই। তো এইটা এড়ানোর জন্য আমরা কি কি মনে রাখবো, সেই সেন্টেন্স কনস্ট্রাকশনটা আমি কিভাবে করব সেটা আমি একটু ছোট করে দেখিয়ে দেব। আচ্ছা, বোর্ডটা কি ইয়ে হচ্ছে, দেখা যাচ্ছে ক্লিয়ার তো? ঠিক আছে, আমি এটা মুছে দিলাম। আমরা যেটা এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি যখন মানে সেন্টেন্স কনস্ট্রাকশন করব তখন সাবজেক্টের সঙ্গে ভার্ব আমি কিভাবে বসাবো। প্রথমেই আমি বলি যে আমরা টেন্সে কি দেখেছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটে টেন্স আছে। এবং প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটে টেন্সকে আমি আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে চার রকম টেন্স, এই চার রকম টেন্সে আমি চার ধরনের মানে সেন্টেন্স কনস্ট্রাকশন করব। আমি আজকে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের উপরে কথা বলছি। প্রেজেন্ট টেন্সে যখন সাধারণভাবে আমরা বলি যে বর্তমানে কিছু ঘটে, তখন আমি সেটাকে কি করি, সিম্পল প্রেজেন্টে ব্যবহার করি। সেখানে আমি কি করি, হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। তাহলে আমি কি করলাম, সাবজেক্টটা হচ্ছে কি এখানে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি ভার্ব এই প্লের সঙ্গে কি যোগ করলাম, এস। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেন্টেন্সের সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি এই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব। ঠিক আছে? অন্য কোনো ক্ষেত্রে মানে ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসনে যে নাম্বারই হোক না কেন, তার সঙ্গে আমি এই প্লে ভার্বটাই লাগবো। অর্থাৎ যদি আমি বলতাম আই, তাহলে পরে আমি কি লিখতাম, আই প্লে ক্রিকেট, এটা লিখতাম। যদি আমি বলতাম ইউ, তাহলেও একই লিখতাম। ঠিক আছে? শুধুমাত্র যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই আমি কি করব, প্লের সঙ্গে মানে এই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্টে আমি ভার্বকে কি করে ব্যবহার করব। এবার আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে আমরা এখন কি করছি, আমরা এখন অনলাইনে বিশ্ব বাংলার ইংরেজি ক্লাস করছি। ঠিক আছে, এটা চলছে কাজটা। সুতরাং তাহলে আমি কি লিখব, উই আর ডুইং ইংলিশ ক্লাস ইন বিশ্ব বাংলা সংবাদ। ঠিক আছে, তাহলে আমি এভাবে দেখো কিভাবে সেন্টেন্স কনস্ট্রাকশনটা করলাম। উই মানে আমরা, অর্থাৎ এখানে প্লুরাল রয়েছে, সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, তার সঙ্গে আমি কি বসালাম, আর, এবং এই একটা হেল্পিং বি ভার্ব বসালাম। এই যে আর ভার্বটা বসালাম, তারপরে আমি কি দিয়েছি দেখো, ডু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছি। অর্থাৎ আমাকে কি করতে হবে, সাবজেক্ট অনুযায়ী ইজ, অ্যাম অথবা আর, এই হেল্পিং ভার্বটা ব্যবহার করে তারপরে আমাকে কি করতে হবে, ভি ওয়ান, অর্থাৎ আমরা যে প্রেজেন্ট ফর্মে যে ভার্বটা বসাচ্ছি সেই ভি ওয়ান ভার্বের সঙ্গে আমাকে আইএনজি যোগ করতে হবে। যেমন আমি কি করতে পারি, আমি এই সেন্টেন্সটাতে কি করেছিলাম, আর প্লাস ডু ভার্বটা হচ্ছে কি ভি ওয়ান ফর্ম,
প্রেজেন্টের সিম্পল প্রেজেন্টে এই ফর্ম, তার সঙ্গে আমি আইএনজি এটা যুক্ত করেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আমি একটা হেল্পিং ভার্ব বসাবো যখন এই V1 এবং তার সঙ্গে আমি কি করব, V1 এই ভার্বটার সঙ্গে আমি আইএনজি এই এটা যুক্ত করব। ফলে কি হলো, ইজ অথবা এম অথবা আর, তারপরে V1 প্লাস আইএনজি, এই ফরম্যাটে আমি কি করব, আমি ভার্বটা বসাবো। এরপরে আমরা চলে যাচ্ছি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি কখন ব্যবহার করি, যেমন আমি যদি বলি আমি সকালে ব্রেকফাস্ট খেয়েছি, অর্থাৎ সকালে আমি খুব একটা বেশি আগে খাইনি, কিন্তু কাজটা দেখো, খাওয়া কাজটা শেষ হয়ে গেছে। যে কাজটা বেশ কিছুক্ষণ আগে হয়েছে কিন্তু তার এফেক্টটা এখনো পর্যন্ত চলছে, এরকম কাজ বোঝাতে আমি কি করব, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন এই সেন্টেন্সটা আমি বললাম কি, আই হ্যাভ ইটেন ব্রেকফাস্ট। এখানে দেখো আমি কিভাবে ভার্বটা ব্যবহার করেছি। আমি এখানে হ্যাভ ভার্বটাকে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করেছি। কোথায়, যেখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে সাবজেক্ট। আর সঙ্গে আমি কি করেছি, V3 ফর্ম ভার্বে, যেমন ইট, এইট, ইটেন। তোমরা জানো সবাই যে ভার্বের আমরা তিনটে ফর্ম ব্যবহার করি সাধারণত। সেটা হচ্ছে কি, V1 ফর্ম মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে, V2 ফর্ম মানে সিম্পল পাস্ট টেন্সে, আর V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপল ফর্মটা আমি ব্যবহার করব। এবার আমি যদি এখানে আই এর বদলে হি বা শি অথবা হি বসাই, তাহলে কি হবে, হি হ্যাভ হবে কি, হবে না, সেখানে হবে হি হ্যাজ। তার মানে তোমার যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে তুমি হ্যাজ বসাবে, বাকি সব ক্ষেত্রে তুমি হ্যাভ বসাবে। তাহলে এটা আমাদের কি মনে রাখতে হবে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাকে সাবজেক্টটাকে খেয়াল করতে হবে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ শি, হি অথবা ইট অথবা যে কোনো নাম, সেক্ষেত্রে আমি সাহায্যকারী ভার্ব হিসেবে বসাবো কি, হ্যাজ। আর বাকি সব ক্ষেত্রে আমি সাহায্যকারী ভার্ব হিসেবে বসাবো হ্যাভ। ঠিক আছে, তারপরে মূল ভার্ব যেটা, সেই মূল ভার্ব, এখানে যেমন ইট হচ্ছে মূল ভার্ব, সেই মূল ভার্বের V3 ফর্ম আমরা বসাবো। ঠিক আছে, এই তাহলে আমাদের কি হলো, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 ফর্ম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করব। এরপর আমরা করব কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নামটা শুনেই তো বুঝতে পারছো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের পারফেক্ট টেন্সেরও একটা অংশ থাকবে আর কন্টিনিউয়াস টেন্সেরও একটা অংশ থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করি, কখন আমরা একটা সেন্টেন্সকে এইভাবে লিখব, সেটা ধরো অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি পড়াটা শুরু হয়েছে অনেক আগে কিন্তু বৃষ্টিটা এখনো পড়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক আগে যেটা শুরু হয়েছে সেই ঘটনাটা এখনো পর্যন্ত চলছে, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কিরকম, যেমন যদি আমি লিখি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি পড়ছে। তাহলে আমি কটা ভার্ব ব্যবহার করেছি দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা কি করছিলাম, কন্টিনিউয়াস টেন্সে এবং পারফেক্ট টেন্সে আমরা দুটো ভার্ব ব্যবহার করেছি, একটা মূল ভার্ব, একটা সাহায্যকারী ভার্ব।
আর এখানে আমরা কি ব্যবহার করেছি দেখো, তিনটে, হ্যাজ বিন রেইন। ঠিক আছে, তাহলে আমরা এখানে রেইনিং এই যে অংশটা, এটা দেখে তোমাদের কন্টিনিউয়াস ফর্মের কথা মনে হচ্ছে, V1 প্লাস আইএনজি ফর্ম আমরা কন্টিনিউয়াসে ব্যবহার করি। আবার হ্যাজ এই যে সাহায্যকারী ভার্বটা, এটা আমরা পারফেক্ট টেন্সে ব্যবহার করি। দেখেছো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটো ফর্মই কিন্তু এখানে মিশে আছে। এই মেশার জন্য কি হয়েছে, আরেকটা বাড়তি সাহায্যকারী ভার্ব চলে এসেছে, সেটা হচ্ছে বিন। আর এখানে হ্যাজের বদলে আমরা কি হ্যাভ বসাতে পারি না? পারি। সেক্ষেত্রে সাবজেক্ট কিন্তু পাল্টে যাবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি, যেমন উই হ্যাভ বিন studying for 2 hours। আমরা 2 ঘন্টা ধরে পড়াশুনো করছি, তার মানে কাজটা 2 ঘন্টা আগে শুরু হয়েছিল কিন্তু এখনো চলছে। এখানে দেখো সাবজেক্ট কি আছে, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য আমরা হ্যাজ না দিয়ে হ্যাভ দিয়েছি। বাকিটা তো যেমন বলেছি ঠিক সেরকমই আছে। তাহলে আমাদের কি মনে রাখতে হবে, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসাবো সাবজেক্ট অনুযায়ী, তারপরে বিন বসাবো এবং তারপরে V1 যে মূল ভার্ব তার V1 ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করব। এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলো লিখতে পারবো এবং কোন সাবজেক্টের সঙ্গে কিভাবে ভার্ব ব্যবহার করব সেটা আমরা শিখলাম। আমাদের কি আরেকটু সময় আছে? আরেকবার বলতে পারব? আচ্ছা, এবার আমি কয়েকটা বিষয় একটু তোমাদের বলে দিতে চাই, যে আমরা গ্রামার বুঝলাম, টেক্সটের আনসার কিভাবে করতে হয় আমরা বুঝলাম, কত রকম প্যাটার্নে কোয়েশ্চেন আসে, কিরকম ভাবে আমরা আনসার লিখি এবং কিরকম আনসার লিখলে আমি কত মার্কস পাবো, এই ধরনের একটা আমি বললাম। এরপরে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে রাইটিং পার্টে তোমরা কিভাবে মার্কস তুলবে। রাইটিং পার্টে এটা মনে রাখবে, তোমাদের 3 ধরনের রাইটিং আসে এবং তাতে তোমাদের মার্কস থাকে 30। এই 30 নম্বর মার্কস তোমাদের 10 যেটা মার্কস দেওয়া হয় প্রতিটা কোয়েশ্চেনে, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের কন্টেন্টের উপরে 8 দেওয়া থাকে, ফরম্যাটের উপরে তোমাদের 2। মানে ফরম্যাট মানে তুমি ফরম্যাটটা মেনটেন করছো কিনা, সঠিক পদ্ধতিটা মেনটেন করছো কিনা, সেটার উপরে তোমাদের কি করা থাকে, 2 মার্কস দেওয়া থাকে। এরকম ভাবেই সাধারণত নির্দেশ দেওয়া থাকে। এটা হয়তো পরিবর্তনশীল, হয়তো পরিবর্তনও হতে পারে, কিন্তু তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, তোমাদের সঠিক ফর্ম ব্যবহার করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কন্টেন্ট অর্থাৎ বিষয়বস্তু কিছু লিখতে হবে। কারণ পরিষ্কার একটা জিনিস বলা থাকে, ফর্ম উইদাউট কন্টেন্ট উইল বি অ্যাওয়ার্ডেড নো মার্কস। কোনো রকম মার্কস তাকে দেওয়া যাবে না। যদি দেখা যায় একটা চিঠির ফরম্যাটটা আছে কিন্তু বডি অফ দ্য লেটার নেই, সে কন্টেন্টে কিছুই লেখেনি, কিংবা একটা নিউজ রিপোর্টের হয়তো ফরম্যাট 2-1টা মেনটেন করা হয়েছে কিন্তু তার কন্টেন্ট অর্থাৎ নিউজ রিপোর্টটাই নেই, তাহলে পরে কিন্তু তোমরা কোনো রকম মার্কস পাবে না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা, যে তোমাদের কিছু পয়েন্টস বা সূত্র দেওয়া থাকে। যেমন ধরো আমি একটা কথার কথা বলছি, যে আমি যদি বলি যে হাউ টু ডিল, রাইট এ প্যারাগ্রাফ অন হাউ টু ডিল ওয়াটার ক্রাইসিস, কিভাবে আমি জল সংকটের মোকাবিলা করতে পারি সে বিষয়ে একটা প্যারাগ্রাফ লেখো, এটা যদি বলি তাহলে পরে কি, তো তোমাকে হয়তো কয়েকটা পয়েন্ট দেওয়া আছে যে ওয়াটার ক্রাইসিস কি, তারপরে হয়তো বলা হলো যে বিশ্বে ওয়াটার ক্রাইসিস সম্পর্কে ইউএনওর কি রিপোর্ট,
তারপরে হয়তো বলা গেল যে বিশ্বে কোনো কিছু এ বিষয়ে মানে এ বিষয়ে তোমাদের কিছু কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কিনা। তারপরে বলা হলো ভারতবর্ষে কি অবস্থা, তারপর বলা হলো তুমি তোমার সাজেশন কি। এই যে আমি এতগুলো পয়েন্ট বললাম, তোমাকে কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে টাচ করতে হবে। এমন অনেক সময় দেখা যায় কেউ কেউ হয়তো অত্যন্ত ভালো প্যারাগ্রাফটা লিখলো, কিন্তু 5টা পয়েন্টের মধ্যে 4টে পয়েন্ট টাচ করেছে। সেক্ষেত্রে সে কিন্তু অত্যন্ত ভালো লেখার পরেও অনেক হয়তো অ্যাডিশনাল পয়েন্ট সে দিয়েছে ওই 5টা পয়েন্টের বাইরে, কিন্তু যে 5টা পয়েন্ট দেওয়া আছে তার মধ্যে সে 4টে পয়েন্টকে টাচ করেছে, তাহলে কিন্তু সেই 5টা পয়েন্টের জন্য নির্দিষ্ট নাম্বার সে পাবে না। সে শুধুমাত্র ওই 4টে পয়েন্টে যেটুকু নাম্বার, সেই মার্কসটাই সে পাবে। বোঝা গেল? তার মানে খুব কেয়ারফুল থাকবে তোমরা, যে কটা পয়েন্ট তোমাদের রাইটিং এর ক্ষেত্রে দেওয়া হবে প্রত্যেকটা পয়েন্ট যেন তোমরা টাচ করো, কারণ প্রত্যেকটা পয়েন্টে কি হয়, প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা মার্কস ক্যারি হয়। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? এবার একটা প্রশ্ন আছে, মলয় রায় বলছে ম্যাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু বোঝাবেন। ঠিক আছে, আমি একটু একটু ক্লিয়ার করে দিচ্ছি আবার। কি বলা আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমি একটা সেন্টেন্স লিখলাম, আমি যদি এরকম ভাবে একটা সেন্টেন্স লিখি, হি হ্যাড বিন রিডিং ইন দি স্কুল, অর্থাৎ সে এই স্কুলে পড়তো। পড়তো মানে কি, সে অনেক দিন ধরে সেখানে পড়তো। সেই পড়ার শুরুটাও যেমন অনেক অতীতে হয়েছে, আবার সেই ঘটনাটা শেষও হয়েছে, কিন্তু একটা লং ডিউরেশন অফ টাইম সে ওখানে অতিবাহিত করেছে। এই সেন্সে আমি কি ব্যবহার করতে পারি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। এবার ফরম্যাটটা কিরকম, প্রথম মনে রাখতে হবে আমি এখানে হ্যাড এই সাহায্যকারী ভার্বটা ইউজ করেছি, তারপরে আমি কি ইউজ করেছি, বিন, তারপরে আমি কি ইউজ করেছি, রিড এই মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছি। তার মানে এখানে সেন্টেন্সের ফরম্যাটটা কি দাঁড়ালো, সেন্টেন্সের ফরম্যাট দাঁড়ালো, ব্র্যাকেটের মধ্যে রাখছি, তারপরে ফরম্যাটটা এখানে দেখো, আমি যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বলেছিলাম সাবজেক্ট অনুযায়ী হ্যাজ হ্যাভ ব্যবহার হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। কিন্তু এক্ষেত্রে সাবজেক্ট যাই হোক না কেন আমি হ্যাড ছাড়া আর কোনো ফর্ম ব্যবহার করব না, তার কারণ হ্যাজ বা হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, এছাড়া আর কোনো ফর্ম নেই। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি আজকে যেহেতু প্রেজেন্ট টেন্সটা নিয়ে আলোচনা করেছিলাম, কারণ সময় সংক্ষেপের জন্য আমার তো সবকটা টেন্স নিয়ে আলোচনা করবার মতো সময় নেই, সেই কারণেই আমি এটাকে প্রেজেন্ট টেন্সের মধ্যে মানে সীমাবদ্ধ রেখেছি। এবার যেটা আমি বলছিলাম যে রাইটিং পার্টে তুমি কি করে মার্কস তুলবে, প্রথম বললাম কি, যে ফরম্যাট যদি ঠিক করো উইদাউট কন্টেন্ট সেটা কোনো মার্কস ক্যারি করে না, অর্থাৎ তোমাকে কন্টেন্ট বা বিষয়বস্তুতে কিছু না কিছু লিখতে হবে। দ্বিতীয় আমি কি বললাম, যে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা পয়েন্টকে টাচ করতে হবে, কারণ প্রতিটা পয়েন্টের উপরই কিন্তু মার্কস থাকে। আবার অনেকে যেটা করে সেটা হচ্ছে শুধু পয়েন্টসগুলো টুকে রেখে দেয়, কিন্তু তাহলে পরেও কিন্তু কোনো মার্কস তোমরা পাবে না, তোমাকে ওটাকে একটা ফুল কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে। ঠিক আছে, অনেক সময় পয়েন্টসগুলো এত সুন্দরভাবে দেওয়া থাকে যে ওর মধ্যে একটু সাবজেক্ট আর ভার্বের সামান্য একটুখানি পরিবর্তন করলেই কিন্তু একটা গোটা সেন্টেন্স তৈরি হয়ে যায়।
হ্যাঁ, এই ক্ষেত্রে তোমাদের এটা খেয়াল রাখতে হবে। আর তৃতীয় যে বিষয়টা খেয়াল রাখবে সেটা হচ্ছে বড় বড় কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার কোনো প্রয়োজন নেই। ছোট ছোট সিম্পল সেন্টেন্সে লেখো, এতে ভুল হবে কম। সহজ শব্দ ব্যবহার করো, তাতে বানান ভুলের সম্ভাবনা কম থাকবে। ফলে যত তুমি কারেক্ট একটা সেন্টেন্স লিখবে, লজিক্যালি লিখবে, মানে পরপর যুক্তিসম্মতভাবে তুমি তোমার সেন্টেন্সগুলোকে সাজাবে, তত কি হবে, তোমার যে রাইটিংটা সেটা প্রেজেন্টেবল এবং রিডেবল হবে এক্সামিনারের কাছে, এবং এক্সামিনার তখন তোমাকে মার্কস কিন্তু অনেক দেবেন। এমনকি এমনও হয়েছে, এত সুন্দর সমস্ত রাইটিং অনেক ছাত্রছাত্রী লিখেছে যারা অনেক সময় ফুল মার্কস পেয়েছে, 10 আউট অফ 10 পেয়েছে, এরকমও কিন্তু আমি দেখেছি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের আজকে ক্লাস, যেখানে আমি টেক্সটের কিভাবে আনসার করতে হবে তার মডেল আনসার দেখিয়ে আমি কত ধরনের কোয়েশ্চেন আলোচনা করেছি। আমি প্রেজেন্ট টেন্সটাকে বিস্তারিতভাবে তার সেন্টেন্স কনস্ট্রাকশন, সাবজেক্টের সঙ্গে ভার্বের কি সম্পর্ক সেটা বলেছি, এবং রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা কি পদ্ধতিতে ভালো মার্কস পেতে পারো সেটা বলেছি। আর শেষে আমি একটা কথা আরেকবার তোমাদের মনে করিয়ে দিতে চাই, যে তোমরা যারা এই ক্লাসটা লাইভ ফলো করতে পারোনি, বা তোমরা হয়তো অনেকটা পর থেকে জয়েন করেছো, তারা বিশ্ব বাংলা সংবাদের ফেসবুক পেজে আমাদের পাবে, আর ইউটিউব চ্যানেলে গিয়েও আমাদের এই ক্লাসগুলো দেখতে পাবে। তোমরা নিয়মিত এটা ফলো করো। আর সব শেষে আমি বলতে চাই এটা, যে আমাদের এই যে গৃহবন্দী দশা আরো কতদিন চলবে করোনা ভাইরাস মোকাবিলায়, আমরা এখনো অনিশ্চিত। ফলে তোমরা ভীষণ সাবধানে থাকবে, যা যা ডাক্তারের অ্যাডভাইস, যা যা সরকারি নির্দেশিকা সেগুলো মেনে চলবে, সেই সঙ্গে নিয়মিত এই অনলাইন ক্লাসগুলো করবে, যাতে পড়াশোনায় তোমরা কেউ পিছিয়ে না পড়ো। ভালো থেকো, সুস্থ থেকো।